যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীরা হাসান। নতুন বছর শুরু হয়েছে এবং সেই নতুন বছরে বিভিন্ন রাজনৈতিক দল একাধিক ধরনের বক্তব্য নিয়ে সামনে আসছেন। কেউ সরকার হটাতে চান, আবার কেউ সরকার হটানোর কথা শুনে জনগণের হাসির কথাও বলেন। আসলে কোন দল কি করতে চায় সেই বিষয়গুলো একটু স্পষ্ট হতে আজকে আলোচনা করতে চাই, যার কারণে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি নতুন বছরের রাজনীতি। আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। আমার ডান পাশ থেকে পরিচয় পর্ব শুরু করব। আমার ডানে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। আমাদের সাথে এই আলোচনায় আরও আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি, আপনাকেও স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রয়, আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে, এরপরেই আমি আলোচনাটা শুরু করি। নীলুফা চৌধুরী মনি, আপনাকে দিয়েই। নতুন বছরে বিএনপি আসলে কি করতে চায়? তাদের বক্তব্যের মাধ্যমে এক ধরনের আমরা ইঙ্গিত পাচ্ছি বা স্পষ্ট করে তারা বলছেন যে তারা সরকার হটাতে চান, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান। এই ধরনের নানান ধরনের বক্তব্য আমরা শুনছি। কিন্তু এই বক্তব্যের প্রেক্ষিতে সরকারি পক্ষ বা সরকার দল যে বক্তব্যগুলো দিচ্ছে সেটা যদি আপনি শুনেন, তাহলে এরকম যে ১২ বছর চলে গেল, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কিন্তু আন্দোলন কোন বছরে হবে তিনিও স্পষ্ট না। এখন জনগণ আপনাদের আন্দোলনের কথা শুনলে হাসে, যেমনটা মনে করছেন ওবায়দুল কাদের। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের, শুভ নববর্ষ। দেখেন, আওয়ামী লীগ ওবায়দুল কাদের সাহেব বলেছেন, একসময় ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ছাত্র রাজনীতি করে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জায়গা থেকে রাজনীতি করে আসছেন। উনি যে ধরনের কথা বলেন সেটা ওনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না। এই কারণে যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো তো এমন থাকা উচিত যে যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে পরমত সহিষ্ণুতা আমার থাকা উচিত। উনি যে ধরনের উদ্ধত নিয়ে কথা বলছেন অহংকারের সুরে, উনি কি ভুলে গেছেন যে ৭৫ থেকে ওনারা কিন্তু ২১, ২২, ২৩ বছর বাইরে ছিলেন। তখন কিন্তু মানুষ তাদেরকে নিয়ে হাসে নাই, ট্রল করে নাই। অবশ্যই তখন এত টেলিভিশনও ছিল না, আপনারাও ছিলেন না, আমরাও ছোট ছিলাম। সো উনি এই কথাটা বলে উনার এইটাই কি প্রমাণ করে নাই? ওই যে গানে বলে যে সর্প হইয়া দংশন করো, উঝা হইয়া ঝাড়ো। উনি উঝার মতো ঝাড়ছেন যে ১২-১৪ বছর চলে গেল, কিন্তু উনি যে বুক বরাবর গুলিটা স্টার্ট করেছেন তাতে কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড রাজনীতিতে যায় না। ওনারা যেভাবে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছেন, একবার বিনা ভোটে এমপি, ১৫৪টা আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪তে, একবার আপনার নিশিরাইতের এমপি। মানুষ যখন তাহাজ্জুদ পড়ে, মানুষ যখন এশার নামাজ পড়ে, তখন থেকে তারা ভোট গ্রহণ শুরু করেছেন। সকালবেলা ভোট ফিনিশ, ২০০, ১০০, ৩০০ করে ভোট রেখে দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আপনাদেরকে সাংবাদিকদের দেখানোর জন্য। সো এইখানে অপরাজনীতি এত বেশি বংশ বিস্তার করেছে যে ওবায়দুল কাদের সাহেবরা এখন দ্রুত বাক্য পাঠ করতেই ব্যস্ত, ব্যস্ত। তারা কিন্তু রাজনীতি আর করে না। এই জায়গায় আমার সম্পূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে ধরনের অপকর্মের কথা বলছেন যে একবার বিনা ভোটে, আরেকবার নিশিরাতের ভোটে, এর বাইরেও তো অনেকগুলো ঘটনা আছে যেগুলো নিয়ে আপনারা ভীষণ রকম সমালোচনা করতে পারেন। কিন্তু আন্দোলন সংগঠিত করার যে বিষয়টা, সেটা তো আপনাদেরই উপরে বর্তায়। যদি আপনারা এই অভিযোগ করেন, আমি এবং আমার প্রতিপক্ষ বাবু ভাই, আমরা একসাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। সেইখানে আমরা এরশাদকে অনেক কথা বলি, বাট ওই জায়গাটা কিন্তু এখন আমি বলতে চাই, সে কিন্তু আর যাই হোক প্রতিদিন বুক বরাবর গুলি করে নাই। এখন যেভাবে প্রতিদিন এত গুম হয় না, এখন যেভাবে গুম হচ্ছে, এই যে গুম হওয়া, খুন হওয়া, বুক বরাবর গুলি করা, আপনার আইন ও সালিশ কেন্দ্রের রেকর্ড দেখেন। ২০২০ সালে আইন ও সালিশ কেন্দ্রের রেকর্ড হলো ৩০০ আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বাস্তবে এই চিত্র আরও ভয়াবহ। আপনি যদি ওইদিকে নাই যান, দেখেন আজকে ১২ দিনে $1 বিলিয়ন রেমিটেন্স হিসেবে ফেরত এসেছে। এটা কিন্তু আমাদের ওই কাজ করে যে মিডিল ইস্টে বা অন্য এদের টাকা না, এটা কিন্তু এই দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা এই দেশে আবার ফেরত নিয়ে এসছে, যে কোনোভাবেই হোক হাত বদল করে এসছে। এটা নিয়ে আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কোন জায়গাটায় যে আজকে
আমরা কথা বলতে পারি না। একজন মানুষের এখানে 3 জন 4 জন আছে, 4 জনের একজনের সন্তান যদি মিসিং হয় আমরা ঘরের মধ্যে চুপ করে ইস বলি। আমরা কিন্তু প্রতিবাদ করা ভুলে গেছি, আমরা কথা বলতে ভুলে গেছি। ভোট দিতে দেয় না, একটা ছাত্রলীগের কর্মীকেও ভোট দিতে দেয় না। সে যখন ভাইরাল হয়, তার যখন কথা যে আমি সব কিছু করলাম, ভোটের যখন টিপটা দিব মেশিনে বলে আপনার টিপ দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। বলে আমি ছাত্রলীগ করি তারপরে আমি ভোট দিতে পারলাম না। তারা অবিশ্বাস করতে করতে কোথায় গিয়ে পৌঁছেছে, তাদের ঘরের মধ্যেও তারা এখন বিশ্বাস করতে পারে না। সেই জায়গা থেকে যখন ওবায়দুল কাদের সাহেবরা, একজন প্রবীণ নেতা, একটা এত বড় দলের একজন সাধারণ সম্পাদক যখন এই ধরনের কথা বলে, জনগণের মানে জনগণের মাথার মধ্যে আঘাত করে এই কথাগুলো বলে, তখন কিন্তু জাতি আরো জাতির জন্য যে রাষ্ট্র তুমি একটু মানবিক হও, মানবিক কি রাষ্ট্র এত খারাপ অবস্থা হয়ে গেছে। যদি আপনাদের দলের একজন ভাইস চেয়ারম্যানের কথা ধরি অথবা আপনাদেরই ওয়েল উইশারের কথা ধরি, তিনি তো বলছেন বা তারা তো বলছেন যে বিএনপির দিকে তাকালে তাদের কষ্ট লাগে, বিএনপির নেতারা আন্দোলন করার ডাক দেন কিন্তু কেউ ঘর থেকে বেরোন না, তাদের সবকিছু হয় কাগজে। এমনকি আপনাদের একজন ভাইস চেয়ারম্যান বলছেন যে দলের নেতারা কি নাকি আপোষ করেছেন, সেটা নিয়েও তিনি সন্দিহান। আমি আপনাকে একটা কথা বলি, এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে আপনি দেখেন, আপনি যদি সিরাজদৌলার দিকে তাকান, মীর জাফর ছিল বলে সিরাজদৌলার এত চরমভাবে তখন অধপতন হয়েছে, এবং মানুষ কিন্তু মীর জাফরের নামটা বাংলাদেশের মানুষ রাখে না। ঠিক তেমনই আজকে আওয়ামী লীগ এমন একটা জায়গায় পৌঁছাইছে যে অপরাজনীতির এমন জায়গায় যে আমার দলের কোনো নেতা যদি তার ব্যক্তি উদ্যোগে বলে থাকে এটাও ভুল যে বলেছে তা না। আওয়ামী লীগে আপনি ধরেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কি বলেন, আওয়ামী লীগে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। তার মানে কি উনি 3 টার্ম টানা বাই হোপ অ্যান্ড বাই ক্রোক ক্ষমতায়, তারপরেও কিন্তু উনি নিজ দলে এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। সো আমরা কেউই আমাদের নিজের জায়গায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি না, যে কোনোভাবেই হোক আমাদের পেছন থেকে টেনে ধরা হয়। সেই জায়গায় আমি বলতে চাই যে 2-4 জন যে কেনা হয় না বা বেচা হয় না তা না, কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় যেটা আপনি করতে পারেন নাই, যে ডু আর ডাই, আমি আজকে মারা গেলেও মারা যাব, কালকে মারা গেলেও মারা যাব। আমি এক দফার দাবি করতে পারি, করা উচিত, সেটার জন্য দিনক্ষণ লাগে না, এক দফার দাবির জন্য কোনো দিনক্ষণ লাগে না। আমি আপনি যে প্রশ্নটা করেছেন আমি চেষ্টা করব। নজরুল ইসলাম বাবু, আপনার বিশ্লেষণে জানতে চাই আওয়ামী লীগ আসলে কি চায়? আওয়ামী লীগ কি চায় যে মানুষ তার মত প্রকাশ করবে না, বা করলে সেটা যদি তার পক্ষে না হয় তার বিরুদ্ধে মামলা হবে, আবার যদি মামলা না হয় বা যতক্ষণ পক্ষে আছে ততক্ষণ সেই মামলা হিমাগারে থাকবে, আবার যখন বিরুদ্ধে যাবে তখন সেই মামলা সচল হবে, দেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না? মানে আওয়ামী লীগ চায় কি? আপনাকে ধন্যবাদ। সেই সাথে সাথে নতুন বছরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার কথা শুনছেন। এখানে পরিষ্কার আওয়ামী লীগ কী চায়। আওয়ামী লীগ বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রেখেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মান রেখে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জনে যেরকম আওয়ামী লীগের ভূমিকা, দেশটাকে উন্নয়নে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও কিন্তু একই রকম ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনো মিথ্যাচারের দল নয়, আওয়ামী লীগ বইপুর কোনো সংগঠন নয়, আওয়ামী লীগ বন্দুকের নল নিয়ে ক্ষমতায় আসেননি। আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় সৃষ্টি হয়েছে, গণতন্ত্র রক্ষার জন্য সৃষ্টি হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে এই পর্যন্ত এসেছে। এখন প্রশ্ন হলো যে আমার বোন বন্ধু সংগঠনের নেত্রী অনেক কথাই বলেছেন, আপনিও বলেছেন আওয়ামী লীগ কী চায়। আওয়ামী লীগ চায় দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে, যেগুলো আমরা দেখছি ম্যান্ডেট দিলে তো এটা তার কাজই, যেগুলো আমাদের যেটা হচ্ছে প্রশ্নের জায়গা, যে ধরেন আমি বলছিলাম যে মত প্রকাশের স্বাধীনতার জায়গা, নির্বাচনের জায়গাটা, মানে আপনি দেশে এগিয়ে নিয়ে যাবেন এই জন্য আপনাকে জনগণ ভোটই দিয়েছে না। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে আমি কথা বলছি কিভাবে, দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিন্তু দেশে জ্বালাও পোড়াও পেট্রোল বোমা মারার দিন শেষ হয়ে গিয়েছে, দেশে লুটপাটের দিন শেষ হয়ে গেছে। সন্ত্রাস নৈরাজ্যে যারা ভূমিকা রেখেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যারা লুটপাট করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার সময় এসেছে। এই বাংলাদেশে আওয়ামী লীগ একটা জিনিস প্রতিষ্ঠা করেছে, পরপর 5 বার লুটতরাজকারী দুর্নীতিবাজদেরকে প্রতিহত করার জন্য শুধু মামলা কেন, সাংবিধানিকভাবে এই বাংলাদেশকে সুশৃঙ্খল জায়গায় আনতে যা যা প্রয়োজন সব কিছুই আওয়ামী লীগ করছে।
আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনককে হত্যা করার পরে 21 বছর ব্যান্ডগার্ডের মতো রাজপথে আন্দোলন সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। আজকে সেই সকল কার্যক্রম শেষ করে এসেই স্বৈরাচারের হাত থেকে ক্ষমতা গণতান্ত্রিক উপায়ে নিয়ে এসেছেন এবং গণতন্ত্রের মধ্য দিয়েই কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ। যাদেরকে স্বৈরাচার যারা বলছেন, বলেন, যাদেরকে স্বৈরাচার বলছেন তারা কে এখন? আমি বলি যারা যাদেরকে স্বৈরাচার আমার বলছেন কথা তারা শেষ এখন আওয়ামী করতে লীগের দিন। কে? আওয়ামী লীগের কেউ নয়, ওনারা আজকে বিরোধী দল। বাংলাদেশ আওয়ামী লীগের কেউ নন, বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দল। তাদের রাজনৈতিক ভূমিকা দিয়ে তারা এই জায়গায় এসেছেন। যারা লুটপাট করে, যারা জ্বালাও পোড়াও করে, তাদেরকে জনগণ প্রতিহত করেছে। মহাজোটের অংশ ছিল না। আপনাকে আমি মহাজোট কি? মহাজোট নির্বাচনী মহাজোট। রাইট। নির্বাচনী মহাজোটে জনগণ ভোট দিয়েছে জাতীয় পার্টিকে, তারা এমপি হয়েছেন, সংসদে গিয়েছে, দেশ পরিচালনায় তারা ব্যবস্থা নিয়েছেন, জি। আমাদের একই সাথে কাজ করছেন। আমরা দেশ গড়ার কাজে লিপ্ত। আমরা লুটপাট, দেশে সন্ত্রাস নৈরাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করেন না। এইটাই কিন্তু আজকে 12 বছর প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজ বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার কারণেই আপনি প্রশ্ন করেছেন যে অধিকার প্রকাশ করার কথা। আমি বলি অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, অধিকার কেউ নিয়ে বসিয়ে দেয় না। বাংলাদেশ আওয়ামী লীগ রাতে ভোট করে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনা ভোটের এমপি হয়। অন্যরা কি বসে বসে দেখেন? বাংলার জনগণ যদি এটা তাদের কথা একমত পোষণ করতেন, তাহলে তো বাংলাদেশে আন্দোলন হতো, সংগ্রাম হতো। সরকারকে আজকে এইভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করায় সহযোগিতা করতেন না। যারা লুটতস্কারী, যারা জনগণ থেকে প্রতিহত, যারা জনগণ দ্বারা আজকে পুরোপুরি বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন, তাদের মুখে এই কথা শোভা পায় না। কিন্তু আপনি বলছেন যে ঠিক আছে, সংগঠিত হতো, মাঠে আন্দোলন দেখা যেত, সেটা হচ্ছে না। কিন্তু আপনি যাদেরকে সংসদের বিরোধী দল বলছেন, তারাও কিন্তু এই বক্তব্যটাই দেয় যে দেশে এখন সাংবিধানিক একনায়কতন্ত্র চলছে, রাজনীতিবিদরা রাজনীতির মাঠে নেই, খেলছে আমরারা। তার মানে আপনারা যেসবকে দমিয়ে রাখার কথা বলা হচ্ছে, পুরোটা আসলে প্রশাসন নির্ভর, পুলিশ নির্ভর। আপনি সঞ্চালক হিসাবে যে প্রশ্নটা করলেন, আমি আপনার যথার্থতা খুঁজে পাই না। কারণ কি জানেন, যে আমি আন্দোলন সংগ্রাম করছে বা করবে না, এটা কিন্তু কোনো ব্যক্তি পরিচালনা করেন না। প্রয়োজনে আন্দোলন হয়, প্রয়োজনে আন্দোলন নীরব হয়ে যায়। বাংলাদেশে কেন আন্দোলন হচ্ছে না? আমাকে বলেন যে 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস কেউ পালন করে, কেউ কালো দিবস পালন করে, কেউ বিজয় দিবস পালন করে। আপনি এই 30 ডিসেম্বর দেখেন বা এর আগের বছর 30 ডিসেম্বর, তারা একটা স্বাভাবিক কর্মসূচি নিয়ে মাঠে নামলে পুলিশ যেভাবে পিটুনি দেয়, সেটাকে আপনি কিভাবে বলবেন যে আপনি অন্যের রাজনৈতিক অধিকার রাখার জন্য কাজ করছেন? কোনো কর্মসূচি থাকলে পুলিশ পিটুনি দেয়, যদি এটাই সত্য হয়, তাহলে তারা ওই দিবস পালন করলেন কিভাবে? পালন তো করতে পারেনি। পালন করেছেন। তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা পালন করেছেন। আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী বসে বসে ওখানে তাদেরকে এই শৃঙ্খলা ভঙ্গের জন্য সুযোগ করে দিবেন? নিশ্চয়ই না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছেন, এটা সরকারের বিষয় নয়। সরকার যখন দেখবেন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী এর দায়িত্ব পালন করতে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করবেন। এটা আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই সম্ভব হয়েছে। জি, আমি একটু সুনীল সুবরাত আপনার বিশ্লেষণ জানতে চাই। আওয়ামী লীগ নেতাদের কথা শুনলে মনে হয় যে দেশে একটাই বিরোধী দল, সেটা হচ্ছে বিএনপি। এখন সংসদে তো একটা আপনাদের বিরোধী দল আছেই, সেটাকে কি বলবো, এটা কি পোশাকের বিরোধী দল? এই নতুন বছরে এসে কি জাতীয় পার্টি তার অবস্থানটা পরিষ্কার করবে আসলে তারা কি? ধন্যবাদ আপনাকে। আর নতুন বছরে আমি সবাইকে, আজকে যারা আছেন দেখছেন আমাদের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে 20 সালের সেই বিষাক্ত ছোবল আমরা পেরিয়ে এসে 21 সালে পদার্পণ করলাম। 3টে দিন গত হয়ে গেছে। আশা করি যে সময় দুঃসময় আমরা কাটিয়ে আসছি, এই সময়টা সুন্দর হবে। গণতন্ত্রের দিক দিয়া, তারপরে সামাজিক দিক থেকে, সকল দিক থেকে আমরা আশাবাদী মানুষ যে সুন্দর হোক, এই প্রত্যাশা নিয়ে আমি আপনার প্রশ্নের যাচ্ছি। তা বাদে অন্য কিছু প্রসঙ্গ আসছে আমাদের বিজ্ঞ 2 আলোচকের মাধ্যমে, সে প্রসঙ্গে একটু আলোকপাত আমি করতে চাচ্ছি। এখন বলেন
যে সংসদে আমরা কীরকম বিরোধী দল, এটাই তো আপনার মূল প্রশ্ন। সেক্ষেত্রে একটা বলি যে এক একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ধরন এক এক ধরনের হয়। এখন আপনারা এতদিন যাবৎ যে ধরনের সংসদের যে বিরোধী দল আপনারা দেখে আসছেন, যে বিরোধী দলের ভূমিকা আপনারা দেখে আসছেন, হয়তো আমাদের কাছ থেকে সেই রকম দেখছেন না। আমরা অন্যরকমভাবে আমরা সংসদের দায়িত্ব পালন করছি। এখন এখানে কেমন, অন্যরকমটা কেমন, মানে গঠনমূলক? অবশ্যই গঠনমূলক এবং সেই প্রসঙ্গেই আসছি। যেমন আওয়ামী লীগ তারাও একসময় বিরোধী দলে ছিলেন, বিএনপিও বিরোধী দলে ছিলেন, তাদের ভূমিকাগুলো আপনারা দেখেছেন। আমরা আমাদের দল যেভাবে, আমরা কিন্তু ভূমিকা দেখেছি, কিন্তু আপনি অন্যরকম বা গঠনমূলক এরকম বিরোধী দল দেখিনি যে বিরোধী দল পরিবর্তন চায় না, যে বিরোধী দল সরকার প্রধানের বিকল্প খুঁজে পায় না, নেতৃত্ব নিয়ে অসহায় কথাবার্তা। এখন ধরেন এখনকার প্রেক্ষাপটটা অন্যরকম। যদি আপনারা বলেন একটা সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলে কিছুদিন যাওয়ার পরেই তাদের হটাতে হবে, নামাতে হবে, এইটা যদি বিরোধী দলের নীতি চরিত্র হতে হয়, আমরা সেরকম না, এটা স্বীকার করি। ধরেন এই যে দুটি দল আমাদের বিরুদ্ধে, মানে জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাকি প্রবর্তন করেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার নমুনা আমরা কিন্তু দেখছি। আসার পরে কি করলেন, আসলেন সেই এটা করে 3 জোটের কি রূপরেখা বানায় নতুন ফর্মুলা, তো মানে একটা অন্তর্বর্তী সরকারের, কেয়ারটেকার সরকারের মতো করে তার অধীনে নির্বাচন করে নাকি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করলো। সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে প্রবর্তন হলো, তারপর সেই গণতান্ত্রিক দলরা যারা শাসক ছিল তারা জাতীয় পার্টির প্রতি কী ধরনের আচরণ করেছে আপনারা দেখেছেন। এখন এইটা হলো যে গণতান্ত্রিক শাসনের নমুনা। তারপর কি করলো, চললো। আচ্ছা 2 বছর 3 বছর যেতে সেই সংসদ থেকে কিন্তু আবার পদত্যাগ হলো, আবার সব বেরোয় গেল। এই অবস্থাটা তো সৃষ্টি হয়েছিল। এখন এই সিচুয়েশনটা থেকে এখন আমাদের অবস্থা একটু আলাদা। আমরা বলি না যে এখনই নামতে হবে, এখনই পড়তে হবে, হটাতে হবে, এক দফা এই কথাগুলো বলি না। এটা বললে আপনাদেরও একটু মানে মিডিয়ারও একটু সুবিধা হয়, আমি জানি, কিন্তু আমরা সেটা বলি না। সেই জন্য আমরা বললেন যে আমরা যথার্থ বিরোধী দল অন দ্য রাইট ট্র্যাক, এটা মনে করছেন? আমরা রাইট, কিন্তু আমরা বলছি কি, আমাদের কথাগুলো তো অন্ততপক্ষে একটু অনুধাবন করবেন। এখন আমরা একজনে হয়তো মোলায়েম, মানে একটা স্বাভাবিক ভাষায়, গণতান্ত্রিক ভাষায় যেভাবে বলা উচিত সেইভাবে বলতেছি যে এখন কিন্তু সংসদে আমরা বলতেছি যে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেছেন, কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান বলছেন কি, এই সংসদের মধ্যে, এই সংবিধানের মধ্যে 70 ধারা রেখে এমন অবস্থাটা সৃষ্টি হয়েছে যে সংসদীয় একনায়কতন্ত্র চালু হয়েছে। আমাদের এখানে উনিও এমপি ছিলেন, উনি এমপি আছেন। এখন বলেন এই যে 70 ধারার কারণে আমাদের যে বক্তব্যটা, আমরা সেটা সংসদেও বলছি, বাইরেও বলছি। এখন এইটা নিয়ে যদি আমরা ফাটাফাটি করি না, এই জন্য বলতেছেন যে আমরা বিরোধী দল, কিন্তু বলছি কি যে এই আমাদের বিরুদ্ধে আন্দোলন করলেন, আমাদের বিরুদ্ধে করে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে আসলেন, কিন্তু রেখে দিলেন একটি সংবিধানের 70 ধারা, যে ধারা দিয়ে আপনার উনি যিনি আজকে সরকারি দলের এমপি আছেন, উনি কি ওনার স্বাধীন মত প্রকাশ করতে পারবেন? দলের বিরুদ্ধে ভোট না দিতে পারেন, এটা অনেক লম্বা বিতর্ক হতে পারে, নিশ্চয়ই হতে পারে। কিন্তু আমি এটা বিরতির পর ফিরে এসে আপনাকে এই জায়গা থেকে আলোচনা করব, যতটা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে মাঠের আন্দোলন জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা সমমনা দলগুলো করতে পারে, কিন্তু বিরোধী যারা আছে তাদের মাঠের স্পেসটা এত কম কেন? আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি। সামনের দিনগুলো কি হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করবো। আমি বিরতি ফিরে এসে আপনাকে দিব, ছোট্ট একটা বিরতি, ফিরব একটু পর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীর হাসান। নতুন বছর শুরু হয়েছে এবং সেই নতুন বছরে বিভিন্ন রাজনৈতিক দল একাধিক ধরনের বক্তব্য নিয়ে সামনে আসছেন। কেউ সরকার হটাতে চান, আবার কেউ সরকার হটাতে
আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। আমার ডান পাশ থেকে পরিচয় পর্ব শুরু করব। আমার ডানে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে এই আলোচনায় আরও আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি, আপনাকেও স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রয়, আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুরুতে টাইটেল ব্রেক আছে, এরপরেই। এক্সট্রিম B500 DWR এর স্পেশালিটি কি? স্পেশালিটি তো আছেই, টেনসাইল স্ট্রেংথ আর ডাক্টিলিটির দিক থেকে এক্সট্রিম B500 DWR ইজ দ্য বেস্ট। একটু সহজ করে এক কথায় বলবেন। আমি বলছি স্যার, এক কথায় বললে টাফনেস। এক্সট্রিম B500 DWR দেশের সবচেয়ে টাফ স্টিল। তাহলে তো আমার প্রজেক্টের জন্য এক্সট্রিম B500 DWR দিচ্ছে। অবশ্যই। নতুন PSRM এক্সট্রিম B500 DWR দেশের যে কোনো স্টিলের চেয়ে সবচেয়ে বেশি টাফ। মুখের টেস্ট বার্ড আমার একদম বদলে গেছে। তিরামিসু আর বাকলাভা এইগুলো ছাড়া তো আমার কিচ্ছু ভালো লাগে না। ভাবি পায়েস, পায়েস আগেকার পায়েসের যে টেস্ট এত ভালো। এখন ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারের সাথে সুগন্ধি চিনি গুঁড়া চাল একদম ফ্রি। আরেকটু হবে। আমি আলোচনাটা শুরু করি নীলুফা চৌধুরী মনি, আপনাকে দিয়েই। নতুন বছরে বিএনপি আসলে কি করতে চায়? তাদের বক্তব্যের মাধ্যমে এক ধরনের আমরা ইঙ্গিত পাচ্ছি, বা স্পষ্ট করে তারা বলছেন যে তারা সরকার হটাতে চান, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান। এই ধরনের নানান ধরনের বক্তব্য আমরা শুনছি, কিন্তু এই বক্তব্যের প্রেক্ষিতে সরকারি পক্ষ বা সরকার দল যে বক্তব্যগুলো দিচ্ছে সেটা যদি আপনি শুনেন, তাহলে এরকম যে 12 বছর চলে গেল, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কিন্তু আন্দোলন কোন বছরে হবে তিনিও স্পষ্ট না। এখন জনগণ আপনাদের আন্দোলনের কথা শুনলে হাসে, যেমনটা মনে করছেন ওবায়দুল কাদের। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের, শুভ নববর্ষ। দেখেন, আওয়ামী লীগ ওবায়দুল কাদের সাহেব বলেছেন, একসময় ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ছাত্র রাজনীতি করে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জায়গা থেকে রাজনীতি করে আসছেন। উনি যে ধরনের কথা বলেন সেটা ওনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না, এই কারণে যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো তো এমন থাকা উচিত যে যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে পরমত সহিষ্ণুতা আমার থাকা উচিত। উনি যে ধরনের উদ্ধত নিয়ে কথা বলছেন অহংকারের সুরে, উনি কি ভুলে গেছেন যে 75 থেকে ওনারা কিন্তু 21, 22, 23 বছর বাইরে ছিলেন। তখন কিন্তু মানুষ তাদেরকে নিয়ে হাসে নাই, ট্রল করে নাই। অবশ্যই তখন এত টেলিভিশনও ছিল না, আপনারাও ছিলেন না, আমরাও ছোট ছিলাম। সো উনি এই কথাটা বলে উনার এইটাই কি প্রমাণ করে নাই? ওই যে গানে বলে যে সর্প হইয়া দংশন করো, উঝা হইয়া ঝাড়ো। উনি উঝার মতো ঝাড়ছেন যে 12-14 বছর চলে গেল, কিন্তু উনি যে বুক বরাবর গুলিটা স্টার্ট করেছেন তাতে কিন্তু উনার ব্যাকগ্রাউন্ড রাজনীতিতে যায় না। ওনারা যেভাবে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছেন, একবার বিনা ভোটে এমপি, 154টা আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14তে, একবার আপনার নিশিরাইতের এমপি। মানুষ যখন তাহাজ্জুদ পড়ে, মানুষ যখন এশার নামাজ পড়ে, তখন থেকে তারা ভোট গ্রহণ শুরু করেছেন। সকালবেলা ভোট ফিনিশ, 200, 100, 300 করে ভোট রেখে দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আপনাদেরকে সাংবাদিকদের দেখানোর জন্য। সো এইখানে অপরাজনীতি এত বেশি বংশ বিস্তার করেছে যে ওবায়দুল কাদের সাহেবরা এখন দ্রুত বাক্য পাঠ করতেই ব্যস্ত, ব্যস্ত। তারা কিন্তু রাজনীতি আর করে না। এই জায়গায় আমার সাধারণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে ধরনের অপকর্মের কথা বলছেন, যে একবার বিনা ভোটে, আরেকবার নিশিরাতের ভোটে, এর বাইরেও তো অনেকগুলো ঘটনা আছে যেগুলো নিয়ে আপনারা ভীষণ রকম সমালোচনা করতে পারেন, কিন্তু আন্দোলন সংগঠিত করার যে বিষয়টা সেটা তো আপনাদেরই উপরে বর্তায়। যদি আপনারা এই অভিযোগ করেন, আমি এবং আমার প্রতিপক্ষ বাবু ভাই, আমরা একসাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। সেইখানে আমরা এরশাদকে অনেক কথা বলি, বাট ওই জায়গাটা কিন্তু এখন আমি বলতে চাই, সে কিন্তু আর যাই হোক প্রতিদিন বুক বরাবর গুলি করে নাই। এখন যেভাবে প্রতিদিন এত গুম হয় না, এখন যেভাবে গুম হচ্ছে, এই যে গুম হওয়া, খুন হওয়া, বুক বরাবর গুলি করা, আপনার আইন ও সালিশ কেন্দ্রের রেকর্ড দেখেন। 2020 সালে আইন ও সালিশ কেন্দ্রের রেকর্ড হলো 300 আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বাস্তবে এই চিত্র আরো ভয়াবহ। আপনি যদি ওইদিকে নাই যান, দেখেন আজকে 12 দিনে $1 বিলিয়ন রেমিটেন্স হিসেবে ফেরত এসেছে। এটা কিন্তু আমাদের ওই কাজ করে যে মিডল ইস্টে বা অন্য এদের টাকা না, এটা কিন্তু এই দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা এই দেশে আবার ফেরত নিয়ে এসছে, যে কোনোভাবেই হোক হাত বদল করে এসছে। এটা নিয়ে আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কোন জায়গাটায়
যে আজকে আমরা কথা বলতে পারি না। একজন মানুষের এখানে 3জন 4জন আছে, 4জনের একজনের সন্তান যদি মিসিং হয় আমরা ঘরের মধ্যে চুপ করে ইস বলি। আমরা কিন্তু প্রতিবাদ করা ভুলে গেছি, আমরা কথা বলতে ভুলে গেছি। ভোট দিতে দেয় না, একটা ছাত্রলীগের কর্মী কেউ ভোট দিতে দেয় না। সে যখন ভাইরাল হয়, তার যখন কথা যে আমি সব কিছু করলাম, ভোটের যখন টিপটা দিব মেশিনে বলে আপনার টিপ দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। বলে আমি ছাত্রলীগ করি তারপরে আমি ভোট দিতে পারলাম না। তারা অবিশ্বাস করতে করতে কোথায় গিয়ে পৌঁছেছে, তাদের ঘরের মধ্যেও তারা এখন বিশ্বাস করতে পারে না। সেই জায়গা থেকে যখন ওবায়দুল কাদের সাহেবরা, একজন প্রবীণ নেতা, একটা এত বড় দলের একজন সাধারণ সম্পাদক যখন এই ধরনের কথা বলে, জনগণের মানে জনগণের মাথার মধ্যে আঘাত করে এই কথাগুলো বলে, তখন কিন্তু জাতি আরো জাতির জন্য যে রাষ্ট্র তুমি একটু মানবিক হও, মানবিক কি রাষ্ট্র এত খারাপ অবস্থা হয়ে গেছে। যদি আপনাদের দলের একজন ভাইস চেয়ারম্যানের কথা ধরি অথবা আপনাদেরই ওয়েল উইশারের কথা ধরি, তিনি তো বলছেন বা তারা তো বলছেন যে বিএনপির দিকে তাকালে তাদের কষ্ট লাগে। বিএনপির নেতারা আন্দোলন করার ডাক দেন কিন্তু কেউ ঘর থেকে বেরোন না, তাদের সবকিছু হয় কাগজে। এমনকি আপনাদের একজন ভাইস চেয়ারম্যান বলছেন যে দলের নেতারা কি নাকি আপোষ করেছেন, সেটা নিয়েও তিনি সন্দিহান। আমি আপনাকে একটা কথা বলি, এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে আপনি দেখেন, আপনি যদি সিরাজ দৌলার দিকে তাকান, মীর জাফর ছিল বলে সিরাজ দৌলার এত চরমভাবে তখন অধপতন হয়েছে, এবং মানুষ কিন্তু মীর জাফরের নামটা বাংলাদেশের মানুষ রাখে না। ঠিক তেমনি আজকে আওয়ামী লীগ এমন একটা জায়গায় পৌঁছাইছে যে অপরাজনীতির এমন জায়গায় যে আমার দলের কোনো নেতা যদি তার ব্যক্তি উদ্যোগে বলে থাকে এটাও ভুল যে বলেছে তা না। আওয়ামী লীগে আপনি ধরেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কি বলেন, আওয়ামী লীগে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। তার মানে কি উনি 3 টার্ম টানা বাই হোপ অ্যান্ড বাই ক্রোক ক্ষমতায়, তারপরেও কিন্তু উনি নিজ দলে এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। সো আমরা কেউই আমাদের নিজের জায়গায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি না, যে কোনোভাবেই হোক আমাদের পেছন থেকে টেনে ধরা হয়। সেই জায়গায় আমি বলতে চাই যে 2-4 জন যে কেনা হয় না বা বেচা হয় না তা না, কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় যেটা আপনি করতে পারেন নাই, যে ডু আর ডাই, আমি আজকে মারা গেলেও মারা যাব, কালকে মারা গেলেও মারা যাব। আমি এক দফার দাবি করতে পারি, করা উচিত, সেটার জন্য দিনক্ষণ লাগে না, এক দফার দাবির জন্য কোনো দিনক্ষণ লাগে না। আমি আপনি যে প্রশ্নটা করেছেন আমি চেষ্টা করব। নজরুল ইসলাম বাবু, আপনার বিশ্লেষণে জানতে চাইব, আওয়ামী লীগ আসলে কি চায়? আওয়ামী লীগ কি চায় যে মানুষ তার মত প্রকাশ করবে না, বা করলে সেটা যদি তার পক্ষে না হয় তার বিরুদ্ধে মামলা হবে, আবার যদি মামলা না হয় বা যতক্ষণ পক্ষে আছে ততক্ষণ সেই মামলা হিমাগারে থাকবে, আবার যখন বিরুদ্ধে যাবে তখন সেই মামলা সচল হবে, দেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না? মানে আওয়ামী লীগ চায় কি? আপনাকে ধন্যবাদ। সেই সাথে সাথে নতুন বছরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার কথা শুনছেন। এখানে পরিষ্কার আওয়ামী লীগ কী চায়। আওয়ামী লীগ বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রেখেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মান রেখে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জনে যেরকম আওয়ামী লীগের ভূমিকা, দেশটাকে উন্নয়নে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও কিন্তু একই রকম ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনো মিথ্যাচারের দল নয়, আওয়ামী লীগ বইপুর কোনো সংগঠন নয়, আওয়ামী লীগ বন্দুকের নল নিয়ে ক্ষমতা আসেননি। আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় সৃষ্টি হয়েছে, গণতন্ত্র রক্ষার জন্য সৃষ্টি হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে এই পর্যন্ত এসেছে। এখন প্রশ্ন হলো যে আমার বোন বন্ধু সংগঠনের নেত্রী অনেক কথাই বলেছেন, আপনিও বলেছেন আওয়ামী লীগ কী চায়। আওয়ামী লীগ চায় দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে, যেগুলো আমরা দেখছি ম্যান্ডেট দিলে তো এটা তার কাজই, যেগুলো আমাদের যেটা হচ্ছে প্রশ্নের জায়গা, যে ধরেন আমি বলছিলাম যে মত প্রকাশের স্বাধীনতার জায়গা, নির্বাচনের জায়গাটা, মানে আপনি দেশে এগিয়ে নিয়ে যাবেন এই জন্য আপনাকে জনগণ ভোটই দিয়েছে না। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে আমি কথা বলছি কিভাবে, দেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিন্তু দেশে জ্বালাও পোড়াও পেট্রোল বোমা মারার দিন শেষ হয়ে গিয়েছে, দেশে লুটপাটের দিন শেষ হয়ে গেছে। সন্ত্রাস নৈরাজ্যে যারা ভূমিকা রেখেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যারা লুটপাট করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার সময় এসেছে। এই বাংলাদেশে আওয়ামী লীগ একটা জিনিস প্রতিষ্ঠা করেছে, পরপর 5 বার লুটতরাজকারী দুর্নীতিবাজদেরকে প্রতিহত করার জন্য শুধু মামলা কেন, সাংবিধানিকভাবে এই বাংলাদেশকে সুশৃঙ্খল জায়গায় আনতে যা যা প্রয়োজন
সব কিছুই আওয়ামী লীগ করছে। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনককে হত্যা করার পরে 21 বছর ব্যান্ডগার্ডের মতো রাজপথে আন্দোলন সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। আজকে সেই সকল কার্যক্রম শেষ করে এসেই স্বৈরাচারের হাত থেকে ক্ষমতা গণতান্ত্রিক উপায়ে নিয়ে এসেছেন এবং গণতন্ত্রের মধ্য দিয়েই কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ। যাদেরকে স্বৈরাচার বলছেন তারা কে এখন? আমি বলি যারা যাদেরকে স্বৈরাচার বলছেন তারা এখন আওয়ামী লীগের কে? আওয়ামী লীগের কেউ নয়, ওনারা আজকে বিরোধী দল। বাংলাদেশ আওয়ামী লীগের কেউ নন, বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দল। তাদের রাজনৈতিক ভূমিকা দিয়ে তারা এই জায়গায় এসেছেন। যারা লুটপাট করে, যারা জ্বালাও পোড়াও করে, তাদেরকে জনগণ প্রতিহত করেছে। মহাজোটের অংশ ছিল না? আপনাকে আমি মহাজোট কি? মহাজোট নির্বাচনী মহাজোট। রাইট। নির্বাচনী মহাজোটে জনগণ ভোট দিয়েছে জাতীয় পার্টিকে, তারা এমপি হয়েছেন, সংসদে গিয়েছে, দেশ পরিচালনায় তারা ব্যবস্থা নিয়েছেন, আমাদের একই সাথে কাজ করছেন। আমরা দেশ গড়ার কাজে লিপ্ত। আমরা লুটপাট, দেশে সন্ত্রাস নৈরাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করেন না। এইটাই কিন্তু আজকে 12 বছর প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজ বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার কারণেই আপনি প্রশ্ন করেছেন যে অধিকার প্রকাশ করার কথা। আমি বলি অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, অধিকার কেউ নিয়ে বসিয়ে দেয় না। বাংলাদেশ আওয়ামী লীগ রাতে ভোট করে, বাংলাদেশ আওয়ামী লীগ বিনা ভোটের এমপি হয়। অন্যরা কি বসে বসে দেখেন? আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা কথা বলছি নতুন বছরের রাজনীতি নিয়ে। খুব বেশি সময় হতে দিতে পারবো না। নীলুফার চৌধুরী যে জায়গায় থামিয়েছিলাম যে দেশটা পুলিশি রাষ্ট্র হলো কিনা, 2 মিনিট আমি কোনো ইন্টারফেয়ার করবো না। দেখেন, দেশটা যে পুলিশি রাষ্ট্র হয়েছে তার বড় কারণটা যে প্রত্যেকটা পুলিশ কিন্তু 2018 সালে এই রাতের সরকারকে ভোট দিয়েছে, প্রত্যেকটা ওইখানে, এবং তাদেরকে ওইভাবে পয়সাটা দেওয়া হয়েছে। এই যে পুলিশি কু, এই যে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। আমি যখন মিটিং করব, আমি সোরার দিতে মিটিং করব না, কোথায় মিটিং করব, আপনার অফিসের সামনে মিটিং করব, সেটার জন্য আমাকে কি করতে হয়? পুলিশের কাছে অ্যাপ্লিকেশন দিতে হয়। পুলিশ আমাকে কি করে? 2 ঘন্টা আগে আমাকে ছাড়পত্র দেয়, সেটা 25টা 30টা কন্ডিশন সহ তোমাকে 8টা 5টার মধ্যে শেষ করতে হবে, 3টার মধ্যে শেষ করতে হবে, শীতের দিনে তুমি এই কথা বলতে পারবে না, এই নামটা নিতে পারবে না, এটা বললে তোমাকে জেলে যেতে হবে, এটসেট্রা এটসেট্রা। এই যে শেষ টাইমে, তার মানে কি নেতাদের এখানে কোনো দাম নাই। এবং দেখেন, এই সরকার সেই সরকার যে কিনা একটা সময়ে যখন সে বিরোধী দলে থাকে তখন সে পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করে। লাইক আমি মতিয়া চৌধুরীর কথা বলি, তাকে যখন পুলিশ তাকে অ্যাসাল্ট করলো তখন সে কিন্তু পুলিশের সন্তান, উনি নিজেও কিন্তু পুলিশের সন্তান, সে ওটা দিয়েই কিন্তু সমস্ত বাংলাদেশ তোলপাড় করে ফেললো। ফাইন, এরাই এখন আপনি পুলিশের নামে একটা কথা বলেন, উনারা মনে হয় পুলিশ তো পুলিশ না, উনারাই মেন। এবং পুলিশ কি করে আজকাল দেখেন, বিভিন্ন জেলার আপনার এসপিদের দেখেন, তারা কিন্তু ব্যানার করে, বক্তৃতা দেয়। পুলিশ কি কোনো দিন বক্তৃতা দিতে পারে? তাহলে পুলিশি রাষ্ট্র আপনি এইটা কেন আমি বলবো না? কিংবা প্রশাসনিক কোটা যে করলো তারা, আজকে কোথায় অবস্থা দেখেন। আজকে সিনহাকে যখন মারার পরে, মৃত্যুকে নিশ্চিত করার পরে গলায় যখন পা দিয়ে দাঁড়ায় থাকে, তখন কিন্তু তারা কিছুই বলতে পারে না। আজকে এমপিদের অবস্থান কোথায়? আজকে আমার এই যে এক সময়ের কলিগ এবং এখন আমি বন্ধুই মনে করি, তাদের অবস্থান কোথায়? একটা ডিসির অফিসে ঢোকার আগে তার বলে যে আপনি আমাকে ফোন করে আসবেন। 2-1টা বাদ দেন, বাবুটাবু 2-1জন বাদ দেন, যারা ছাত্র নেতা ছিল, যারা অন্যভাবে বিভিন্নভাবে কোনো যার কিনা মেম্বার হওয়ার কোয়ালিটি নাই, তারা এমপি বানাইছেন আপনি, তারা আইসা যখন এই ধরনের কথা বলে, তাতে কি প্রশাসনিক কু না? এই প্রশাসনিক কু যদি না হইতো তাহলে তো আজকে এই অবস্থাটা হতো না। এবং আমি লাস্টে একটা কথা বলবো, মেনন সাহেবের কথা আসছে। মেনন সাহেব কি বলছে এই ইলেকশনের পরে? মেনন সাহেব তো ওনাদেরই জোটের একজন। মেনন সাহেব বলছে যদিও আমি এখানের এমপি, তারপরও এইখানে এই সময়ে এই একাদশে কোনো ভোটই হয় না, কোনো নির্বাচনই হয় না, যেখানে তারাই বলে। আজকে বাবু ভাই বলে জালালপুরের কথা, পঙ্কজ দেবনাথের নামে যখন তার জেলা পরিষদ চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে, তখন কিন্তু বাবু ভাই কোনো শব্দ করতে পারে না। আপনিও কি মনে করেন যে আসলে দেশটা রাজনীতিবিদদের হাতে চলছে না? সেটা তো আমার মাননীয় চেয়ারম্যান এই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন ওই যে বলছি যে এইটা রাজনীতিবিদদের হাতে না, উনি বলছেন
মার্জিতভাবে বলছে যে দেশ এখন রাজনীতিবিদদের হাতে নেই, এটা তো যথার্থ কথা। তারপরে আমি আর একটু আলোচনার প্রসঙ্গে এসে যাচ্ছি, যেমন মানে মাননীয় সংসদ সদস্য উনি বলছেন যে দেশ এগিয়ে যাচ্ছে, আমি অস্বীকার করি না, দেশ ওনারা এগিয়ে নেবেন, এই জন্যই তো আপনারা সরকারে থাকলে দেশকে এগিয়ে নিতে হবে, দেশের উন্নয়ন কাজ করতে হবে, সেটা সত্যি। আবার নীলুফার আপা কয়েকটি মানে সত্য কথা, যথার্থ কথাও বলছেন, আবার কন্ট্রাডিক্টরি কথাও বলছেন, যে নূর হোসেনের কথা আনছেন, মিলনের কথা আনছেন। আরে আপনি তো আপা আপনি বললেন যে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, কিন্তু এরকম বুক লক্ষ্য করে গুলি হয় নাই। তো সেই অবস্থা মিলন আর নূরের কথা, নূর হোসেনের কথা বলেন, হ্যাঁ বলতেই হয়, এটা যা বলতে হয় সেটা বলতে আসে। তারপরে আপনারা 91 থেকে শুরু করে আজকে পর্যন্ত এই যে সময়ের মধ্যে কত লক্ষ হাজার লক্ষ নূর হোসেন তৈরি হয়ে গেছে, তাদের জীবনের মূল্য নাই, তাদের কথা তো বলেন না। একটি কথা, আন্দোলনের প্রসঙ্গে কথা বলে যে আন্দোলন হয় না, আন্দোলন এই যে আন্দোলন হয় না, এই যে কিভাবে আন্দোলন দমন করতে হয়, এটার শিক্ষা অবশ্য 91 সরকারই দেখায় দিয়ে গেছে, সেটা জাতীয় পার্টির উপরে চলেছে। সেই জাতীয় মানে তখন তো ইমিডিয়েট পাস্ট, মানে আমরা ছিলাম বিরোধী দল, যে আমরা ক্ষমতা থেকে সরে আসছি, আমরা সেই অবস্থায় ছিলাম। আমার একটু শেষ করতে 2 মিনিটের মধ্যেই আমি শেষ করে দিচ্ছি না। এখন সেইখানে আমাদের প্রতি জাতীয় পার্টির উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, সেইটা পরবর্তী সরকারি দল শিখছে। এবার এখন যারা শিখছে, দুজনের কথা নিয়ে শেষ কথা শুনতে চাই সরকারের কাছে। জি, যদি একটু শেষ করতে দিতেন ভালো হতো। অনেকদিন পরে যে বাংলাদেশে এখন যে আলোচনাটা হলো, এর পরিপ্রেক্ষিতে আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি আধুনিক এর চেয়েও বেশি কিছু আশা করেন, গণতন্ত্রের শেষ জায়গায় যদি আসতে চান, তাহলে রাজনৈতিক চরিত্র বদলাতে হবে। যারা বিরোধী দল করেন, যারা রাজপথে এখন রয়েছেন, তাদেরকে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আরও প্রশিক্ষণ নিতে হবে। তাদেরকে দেশ এবং জাতির প্রতি আরও বেশি দৃঢ়তা প্রকাশ করার সময় এখন এসে পড়েছে। শুধু পূর্বের মতো আর রাজনীতি নেই, এখন জনগণকে বুঝাতে হবে তাদের কমিটমেন্টটা কি, সরকারে গেলে তারা কি করতে পারবেন, এবং সরকারে গিয়ে তারা দেশ এবং জাতির জন্য কি করবেন। যেখানে বাংলাদেশে পদ্মা সেতু হয়ে যায়, যেখানে বাংলাদেশ ফ্লাইওভারের দেশ হয়ে যায়, যখন বাংলাদেশ কথা হচ্ছে সাথে সাথে মানুষের ভোটাধিকার এবং এগিয়ে যাওয়ার একটা নতুন বিশ্ব সৃষ্টি করে, ভোটাধিকারের বিষয়টাকে স্পষ্ট করতে হবে। বিএনপির ওই রাজনীতি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হবে, কাল আবার দেখা, ভালো থাকবেন, বাই।